আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো অনেকে চিন্তা করছেন আব্দুর রহমান বিশ্বাস থেকে চুপ্পু কেন লিখলাম আমি। আসলে আজকে জানেন, আজকে সংসদের প্রথম অধিবেশন ছিল। সেখানে মহামান্য রাষ্ট্রপতি জনাব চুপ্পু সাহেব বক্তৃতা দিয়েছেন। সেইটা নিয়ে এখন আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগকে যারা ভালোবাসেন, সকলেই ব্যাপক সমালোচনা করতেছেন, অনেক কিছুই বলার চেষ্টা করতেছেন। তো যারা বলছেন বা বলার চেষ্টা করতেছেন তাদের সাথে আমি 1000% এক। এটা শুধু এই জন্যই নয় যে আমি আওয়ামী লীগ করি তাই না, এটা কারণ আছে। আপনার নিশ্চয় মনে আছে, যারা ছোট ভাই তারা মনে নাও থাকতে পারে, তবে আমার মুরব্বী যারা আছেন, সিনিয়র ভাই যারা আছেন, বা আমাদের সমসাময়িক যারা আছেন, তাদের সকলেরই পরিষ্কার মনে থাকার কথা। আমরা 91 সালের আগ পর্যন্ত আমাদের দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, যাই ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। সুতরাং ওখানে যেমন এরশাদের পরে এরশাদ, জিয়ার পরে জিয়া, ওই মির্জাফর আসছে। সুতরাং সেইখানে আপনার রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বই ছিল না, কিছু না। তো 91 সালে যখন সংসদীয় ব্যবস্থা চালু হলো, এর পরেই আসলো যে সংসদের প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপতি হয়ে গেলেন টোটালি আলংকারিক পোস্ট। ওই যে আপনার বিভিন্ন খেলার সময় দেখেন না, 4 ছক্কা মারলে কিছু মেয়েরে দিয়ে যে ফুল দিয়ে এইভাবে নাচে, ওই ধরনের আলংকারিক পোস্ট। কিন্তু এরপরও অধিবেশন শুরু, অধিবেশন সমাপ্তি, সরকার বদল, এগুলোতে রাষ্ট্রপতির ভাষণের একটা মহত্ব আছে। সেই হিসেবে 91 সালে যখন আব্দুর রহমান বিশ্বাসকে বিএনপি মনোনয়ন দিলেন, যদিও তিনি একজন রাজাকার ছিলেন বা বিএনপি ঘরানার লোক ছিলেন, সেটা হচ্ছে বিএনপির ব্যাপার। বিএনপি ওনাকে আনলেন, নমিনেশন দিলেন, উনি রাষ্ট্রপতি হলেন। এবং এটা সকলেই জানেন, সকলের কাছে প্রশংসিত যে 96 সালে ওই যে মেজর জেনারেল নাসিমের একটা অভ্যুত্থানকে উনি পণ্ড করে দিয়েছিলেন অনেক কিছু। এরপরে ইলেকশন হলো, সেই ইলেকশনে আওয়ামী লীগ সরকার গঠন করলো। নিয়ম অনুযায়ী সম্মান, রাষ্ট্রপতি একটা ভাষণ দেবেন, সেটার উপর আলোচনা হয় সংসদে। সেই হিসেবে ওনাকে ভাষণ দেওয়ার প্রস্তাব করলে আওয়ামী লীগ যেটা লিখে দিয়েছিল, সেই সময় আব্দুর রহমান বিশ্বাস সেটা মানেননি। এগুলো নিয়ে অনেক ঝামেলা গেছে। তৎকালীন সময় পত্রপত্রিকা দেখলেও পাবেন, বা তখন তার ফেসবুক ছিল না, সুতরাং পত্রপত্রিকা যদি অতীত ঘাটেন তাহলে পাবেন। সেখানে আব্দুর রহমান বিশ্বাস, তিনি যেহেতু বিএনপি রাজনীতি করেন, তিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলতে রাজি ছিলেন না। এবং এগুলো নিয়ে অনেক কথাবার্তার পরে এক পর্যায়ে উনি বললেন যে ঠিক আছে, আমি বঙ্গবন্ধু বলবো না, কিন্তু আমি যাতে ওনার সম্মানহানি না হয় তার জন্য আমি ওনাকে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা এই ভাষা বলে আমি ওনাকে ব্যাপারে বলবো। এবং সেই হিসেবে তিনি বললেন। আওয়ামী লীগ এটা নিয়ে আর খুব একটা ঘেঁচাঘেঁচি করে না, কারণ ক্ষমতায় যাচ্ছে এখন, এটা বললেও কি আর না বললেও কি, তিনি যে বিএনপির রাষ্ট্রপতি, সেই হিসাবে গেলেন। আওয়ামী লীগ আনলেন কাকে এইবার? আওয়ামী লীগ আনলেন আরেক শাহাবুদ্দিন, চার্লি চাপলিন, বিশিষ্ট সুপ্রিম কোর্টের বিচারপতি, ওনাকে আনলেন। উনি ছিলেন, তো উনি থাকার সময় নাকি আওয়ামী লীগ নাকি অনেক বিল উনি সাইন করতেন না, চুরা ফালাই দিতেন, পাশ করতেন না, এই অবস্থা গেছে। এরপরে তো আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেল 2001-এ। আবার যে আপনার বিএনপির সরকার আসলো, শাহাবুদ্দিন সাহেব যে ওখানে বক্তৃতাও দিলেন, অনেক কিছু করলেন। এরপরে আসলো কে? এরপর আবার যখন আপনার বিএনপির পতন হলো 2008-এ, যখন বিএনপির পতন, তখন এই সরি এটা 96 পরে 2000, শাহাবুদ্দিন সাহেবের পরে 2001-এ আসলো আবার বিএনপির সরকার, তখন আমাদের শাহাবুদ্দিন সাহেব দিলেন। এবং তখন বিএনপি ওদের রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন বদরুদ্দোজা চৌধুরীকে। ওনাকে ইমপিচমেন্ট করার পরে উনি পালায়ে যেতে বাধ্য হয়। পরে ওখানে আনা হয় আপনার আরেকজন রাষ্ট্রপতি, ইয়াজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমর্থক ভাইস প্রেসিডেন্ট কিছু ছিলেন। উনি তো দেখলেন যে দলের জন্য যে মহব্বত, দলের জন্য যে ত্যাগ, সেটা করতে যাবে, উনি নিজেকে নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঘোষণা করে দিলেন। এবং উনি সবকিছু করার পরেও এরপর 2008-এ যখন সরকার পরিবর্তন হলো, উনি বক্তৃতা দিলেন লিমিটেকে, উনি ওনার দলের পারপাস সার্ভ করে বক্তৃতা দিয়েছেন। এখন এরপরে আওয়ামী লীগ সরকার 2008 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত ছিল।
এর ভিতরে আপনার দুইজন রাষ্ট্রপতি পরিবর্তন হয়েছে, সর্বশেষ হচ্ছে চুপ্পু। এখন চুপ্পু সাহেব কি করলেন? উনি কি আসলে কি নিজের জীবন বাঁচাইছেন নাকি উনি তো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। উনি বক্তৃতায় উনি কি করলেন, প্রথমে আইসা উনি বললেন যে 2001 সালে আওয়ামী লীগের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, আওয়ামী লীগ দুর্নীতি করে গেছিল 2000 সালে, সেটা 2001 সালে বিএনপি ক্ষমতায় আইসা দুর্নীতির চ্যাম্পিয়ন। তো ঠিক আছে, আমি মাইনা নিলাম, যেটা যেতে 1 বছর আগেরটা আসে, সেটা তো আমি মাইনা নিলাম ভাই, আমার কোনো দুঃখ নেই মানতে, তর্কেও যাব না, যেটা সত্য সেটা। কিন্তু 2001-এর পরে এরপর যে পরপর 5 বার দুর্নীতিতে প্রথম হয়েছিলেন, সেটার দায়িত্ব কার? সেটার কথা কেন চুপ্পু সাহেব বললেন না? চুপ্পু সাহেব আওয়ামী লীগ নির্বাচিত রাষ্ট্রপতি, তিনিও তো এখন দেন দরবার করতে পারতেন যে আমি ফেসিস্ট টেসিস্ট এগুলো বলতে পারবো না, কারণ এটা আমার দল, দলের একটা নীতি আদর্শ আছে, আমার দল যেটা করেছে তখন না, উনি বললেন না। তো প্রয়োজন বোধে ভাই আপনি দরকারে আপনি রাষ্ট্রপতি হিসেবে ভাষণ দিতেন না, অসুবিধা কি ছিল? বা আপনি পদত্যাগ করতেন যে আমি ভাষণ দেব না, আপনার আমি পদত্যাগ করছি, আমাকে হয় আমার মতো ভাষণ দিতে হবে, নাহলে আমি ভাষণই দিব না, আমি পদত্যাগ করছি, সেটাও তো বলতে পারতেন, সেটাও করেননি। বাংলাদেশে এখন সবচেয়ে ক্ষমতাধর কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তো অবশ্য এইটা বললে ভুল হবে যে শাহাবুদ্দিন চুপ্পুই ক্ষমতাধর, মূলত হচ্ছে যে এস আলম হচ্ছে যে সর্বোচ্চ ক্ষমতাধর, এস আলম, কারণ উনি তো এস আলমের নির্বাচিত রাষ্ট্রপতি। আর আওয়ামী লীগ 96 থেকে 2000 পর্যন্ত এতেও শিখে নাই, এবং এর পরবর্তীতে শিখে নাই, বরঞ্চ আমি বলবো কি জানেন, এই আওয়ামী লীগের যেসব নেতা নেত্রী আছেন, এনাদেরকে আসলে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিছেন কে বা কাহারা, সেটা আপনারাই বিবেচনা করেন, যে আমরা যা চাই তাই হবে, আমরা যা বলি তাই হবে, সেই বলার ফাঁসটা আজকে আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি যখন আওয়ামী লীগ নাকি দুর্নীতিবাজ, আওয়ামী লীগ নাকি ফ্যাসিস্ট, আওয়ামী লীগ নাকি 1000, যেখানে এই সরকার বলতেছে 700-800 হত্যা করা হয়েছে, এবং যেখানে আওয়ামী লীগ না, সারা পৃথিবী বলতেছে যে এইখানে আওয়ামী লীগ না, এটা বিভিন্নভাবে এই আমেরিকার ডিপ স্টেট আছে জড়িত, পাকিস্তানে আইএস আছে, এরা মিলে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে আমাদেরই নির্বাচিত রাষ্ট্রপতি বলছেন যে আওয়ামী লীগ খুন করেছে। আওয়ামী লীগ আসলে কাদেরকে রাষ্ট্রপতি, কাদেরকে মন্ত্রী মিনিস্টার বানাইছেন, কাদের উপর ভর করে আওয়ামী লীগ আবার আসতে চাচ্ছেন, সেটা আওয়ামী লীগই নির্ধারণ করতে হবে, আমি বা আপনি না। আর তাই আমি লিখেছি আব্দুর রহমান বিশ্বাস থেকে চুপ্পু। তাহলে আব্দুর রহমান বিশ্বাস তারা যদি তখন ওইভাবে শক্ত থেকে যদি বলতে পারেন এইটা, তাহলে চুপ্পু সাহেব বলতে পারলেন না কেন? না হলে আপনার ক্ষমতা চালা আপনার জেলে যাইতেন, সর্বোচ্চ এতটুকু, আপনি তো মাইরা ফেলতো না। আপনি তো নাকি সেই বঙ্গবন্ধুর জন্য আপনি জেলে গিয়েছিলেন, আপনি দুদুকে চাকরি করেছেন, আপনি বিচারপতি ছিলেন, আপনি অমুক ছিলেন, অনেক ত্যাগ তিতিক্ষা করেই নাকি এখানে এসেছিলেন। তো সেই মোরালটা আপনার রাখতে পারলেন না। আর এর দায়টা আসলে পুরোপুরি আমি চুপ্পুকে কেন দিব? হুইস চুপ্পু? আমি তো চুপ্পুরে চিনি না। আমি তো কলা গাছ দাঁড়া করাইলো, আমরা সেখানেই ছিলাম। তাই সেখানে চুপ্পুকে নির্বাচিত করলো কারা? চুপ্পুকে কারা এনে ক্ষমতায় বসাইলো? আর চুপ্পু সাহেব আপনি যখন জানেনই যে আপনি যা বলবেন সেটা লিপিবদ্ধ থাকবে সংসদের, সারা জিন্দিগি থেকে যাবে এটা, এইটা কেউ ফালাইতে পারবেন না। সে আপনার মুখ থেকে বিএনপি যা যা বের করিয়েছে, এরপরে কি হবে? আজকে তো অধিবেশন শেষ হলো আজকের দিনের মতো, কালকে কি আপনি কি জানাবেন যে আপনি পদত্যাগ করছেন শারীরিক অসুস্থতার কারণে? এরপরে সিঙ্গাপুরে বাইপাস করার নাম দিয়ে ওখানে যাইয়া কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্টের শিকার হবেন? সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। একে বলে পাকড়ে চক্রে ভগবান ভূত। তার কারণ হচ্ছে যারা একদিন ধরে বলতো আর কি যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলবে, যতদিন না পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদ আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, যতদিন না পর্যন্ত স্বৈরাচারী এই ভারত আমাদের দেশ থেকে বিলীন হয়ে যাচ্ছে, মানে আমাদের দেশ থেকে কাট অফ হয়ে যাচ্ছে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। দরকার হলে আমরা 7 সিস্টার দখল করে নেব, দখল করে নিয়ে সেখান থেকে আমরা বাংলাদেশকে বিস্তৃতি লাভ করব। তার জন্য আবার ম্যাপও জারি হয়ে গেছে। তাই মাঝে মাঝে আমি বলি দিদিমার এই কথাটা, কত রঙ্গ দেখালি গিয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে, এখন আবার
সেই ভারতের থেকে তেল পেল তো গেল, 5,000 মেট্রিক টন তেল তো গেল। এখন তারেক রহমান আবার অনুরোধ করেছেন, আরো তেল চাই। আপনি জানি, ও তো সমুদ্রে এক বালতি জল ফেলার মতো তেল দেওয়া হয়েছে, বাকি তেল এখন কোথায় পাওয়া যাবে? অন্য কোথাও তো পাওয়ার জায়গা নেই। একটা কাগজে দেখলাম যে কোথায় আমেরিকার কাছে নাকি তেল কেনার জন্য বা বাইরে থেকে তেল কেনার জন্য অনুমতি চাওয়া হয়েছে। আমেরিকা এই হাল করে ছেড়ে দিয়েছে আপনাদের। যাই হোক, এখন আনন্দবাজার লিখেছে, ভারত থেকে আরো জ্বালানি তেল চান তারেক, চুক্তি বহির্ভূত আমদানির জন্য দিল্লিকে চিঠি, কথা পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে কথা বলে গিয়ে পাকিস্তান নিজেই লকডাউনে চলে যাচ্ছে, পাকিস্তানের সঙ্গে কথা বললো। এই হচ্ছে আনন্দবাজারের। আমি এবার খবরটা পড়ি, আপনারা শুনুন। ভারত থেকে আরো জ্বালানি তেল আমদানি করতে চায় বাংলাদেশ, সেই অনুরোধ জানিয়ে ঢাকা থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লিকে চিঠি দেওয়া হয়েছে। এখনো দিল্লি তার কোনো উত্তর দেয়নি। আদৌ বাড়তি তেলের যোগানের অনুরোধ রাখা হবে কি না, আর কতটা তেল বাংলাদেশে পাঠানো হবে তা স্পষ্ট নয়। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে যোগানে উদ্বেগ দেখা দিয়ে সর্বত্র। ভারতের বাজারেও খনিজ তেল এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগ রয়েছে। বুধবারই কেন্দ্রীয় সরকার জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে আতঙ্কের কোনো কারণ নেই। তবে যতটা সম্ভব জ্বালানি অপচয় বন্ধ করার আর্জি জানিয়েছে কেন্দ্র। ভারতের থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল কেনে বাংলাদেশ। 2017 সালের চুক্তি অনুযায়ী, যেটা শেখ হাসিনার সঙ্গে চুক্তিটা হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী 20,000 টন ডিজেল নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানোর কথা। উদ্বেগের মাঝেও 5,000 টন ডিজেল বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবারই সেই সিদ্ধান্তের কথা জানা গিয়েছে। তবে ওই 5,000 টন ছিল চুক্তির অন্তর্গত। এবার চুক্তির বাইরে তেল চাইছে ঢাকা। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি হলে জ্বালানিতে টান পড়তে পারে, তাই পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে একাধিক উৎসের সঙ্গে যোগাযোগ করছে তারেক রহমানের সরকার। ভারতকে চিঠি প্রসঙ্গে সেই দেশের বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আপৎকালীন পরিস্থিতিতে ভারত থেকে পাইপলাইনে তেল সরবরাহ বাড়ানোর কথা বলা হয়েছে। কতটা বাড়বে তা ভারতই ঠিক করবে। এর আগে ইকবালের সঙ্গে ঢাকায় নিযুক্ত হাই কমিশনার প্রণয় কুমার বার্মার বৈঠক হয়েছিল। ভারতের বিদ্যুৎ এবং ভারত থেকে নেপালে যে বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। অর্থাৎ বিদ্যুৎও চাই, তেলও চাই, খাবারও চাই, সবকিছুই চাই, কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। ভারতীয় আধিপত্যবাদ আমরা মানব না। ভারতীয় পণ্য বর্জন করব, সে কি হাল্লা গোল্লা! বাপ রে বাপ! ট্রাক আটকে দেবো, ট্রাকের তলায় শুয়ে পড়বো। কত নাটক দেখলাম। এই নাটক ফাটক যারা করেছিল, এখন তাদের কিন্তু কোনো অস্তিত্ব নেই। যারা এই যে বৈষম্য বিরোধী এবং যারা এই ভারত বিরোধী যারা আছে, তারা এখন কোন বাইকের তেল পুড়বে ভাই? আর 5,000 মেট্রিক টন যেটা পাঠানো হয়েছে, সেটা ভারত কিন্তু জানে সমুদ্রে জল ফেলার মতো, কিন্তু ওটা একটা দিয়ে রাখা হয়েছে। এবার বাকি যে আবার চাওয়া হয়েছে তেল, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। আমি বলেছিলাম কিছু তেল দেবে, তো তার মানে এই নয় চাওয়া মাত্রই দিয়ে দেবে, কারণ আমার দেশের জনগণকে দেখতে হবে। আমার দেশের জনগণ সবার আগে। এটা ভারত কিন্তু বারবার বলে থাকে এই কথাটা, যে আমার দেশের জনগণের চাহিদা পূর্ণ করে যদি এক্সট্রা থাকে তাহলে পরে আমি দেব। আমাদের এখানে এক্সট্রা এখন আর নেই। আর বিভিন্ন দলগুলো এখন বলতে শুরু করে দিয়েছে, এখন বাইরে সমস্ত তেল পাঠানো বন্ধ করতে হবে, ইনক্লুডিং নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সব। মানে কোনোটাকেই তেল দেওয়া যাবে না। যে যার নিজের ব্যবস্থা নিজেরা করে দিই, তাতে আমাদের কেউ যায় আসে না, কারণ কেউ আমাদের উপকারে আসে না। যতগুলোকে করেছে কেউ আমাদের উপকারে আসেনি, সব অপকারেই এসছে। তো অপকার যাদের কাছে আমরা পেয়েছি, তাদেরকে আমরা আর সাহায্য করে আমাদের লাভটা কি? মুখ পুড়িয়ে লাভটা কি? তার উপর আবার বিভিন্ন কমেন্টে লেখা হয় আমরা তো টাকা দিয়ে কিনি। টাকা নিয়ে বাজারে যা, গিয়ে এক বালতি তেল নিয়ে আয়, টাকা দিয়ে তেল কেনার শখ মিটে যাবে।
টাকা থাকলেই যে ওই টাকা পেট্রোলে ট্যাঙ্কের মধ্যে ভরলে যে বাইক চলবে বা গাড়ি চলবে, সেরকম কি কোনো এ আছে? পথ জানা আছে? আমরা তো টাকা দিয়ে কিনি, টাকা দিয়ে এবার গিয়ে সমুদ্রের জল তোল, তুলে বিনা পয়সা পাবে। সমুদ্রের জল তোল আর ওই গাড়ির মধ্যে ঢাল, দেখ ওই গাড়ি চলে কিনা। এই সবই যদি টাকায় পৃথিবী চলতো না, তাহলে সম্পর্ক বলে কোনো জিনিস থাকতো না। আজ এই সম্পর্ক যদি ভালো থাকতো, তাহলে পরে ভারতবর্ষ পাশে দাঁড়াতো। কিন্তু সম্পর্ক যা বিষিয়ে দিয়েছিস বাবা, এরপরে আর কি করে আশা করিস তোরা যেসব এই সম্পর্ক জিয়ে রাখার পরও ভারতবর্ষ তেল দিয়ে যাবে? তারপর তারেক রহমানের মতিগতিও ভালো নয়, বলতে বাধ্য হচ্ছি। তারেক রহমানের মতিগতি কিন্তু ভালো নয়। সে সাপের গালে চুমু খাচ্ছে, ব্যাঙের গালেও চুমু খাচ্ছে, আবার পাকিস্তানের সঙ্গে খলিলুর রহমানকে দিয়ে আবার যোগাযোগ করাচ্ছে, বলছে আমাদের আস্থা অটুট থাকবে। আমি আর সেই খবরটুকু পড়লাম না, ঘেন্না লাগলো, পড়লাম না। খলিলুর রহমানের এই দুর্মতি কেন হলো আমি বুঝলাম না। যাই হোক, অনেকে প্রশ্ন তুলেছেন যে গতকালকে জয়শঙ্করজি লন্ডনে ছিলেন না। লন্ডনে উনি ছিলেন। উনি কালকে সকালবেলা, গতকালকে সকাল ভোরবেলাতে লন্ডন থেকে ফিরেছেন দিল্লিতে। ফিরেই কালকে সংসদে গিয়েছেন। সংসদে গিয়ে কালকে তিনি তার প্রশ্নোত্তরে ইরান পর্ব নিয়ে তিনি জবাবও দিয়েছেন। ফলে যারা বলছে যে লন্ডন উনি যাননি, তাদের সঙ্গে আর একবার দ্বিতীয়বার কথা বলে দেখুন, তারা একটু ভালো করে খোঁজখবর নিন যে হ্যাঁ লন্ডনে গেছেন কি যাননি। অনেক কিছুই কাগজে বেরোয়, অনেক কিছুই কাগজে বেরোয় না। তার মানে এই নয় যে জিনিসটা হয়নি। আপনার চোখের আড়ালে অনেক কিছু হয়, তো আপনি জানতে পারবেন না। তো যাই হোক, এই যে আপনাদের দেশ থেকে যে ওই হাদিকে হত্যার মামলার জন্য এই যে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এবং অতগুলো 1268 বোধ হয় সংখ্যাটা লেখা আছে, ওখানে লেখা আছে 1268 জনের যে জেল ভাঙা আসামিদের যে লিস্টটা ধরিয়ে দেওয়া হয়েছে, তার জন্য যে সেনাবাহিনীর যিনি কর্তা এসেছিলেন, সেই খবর কি আপনাদের কাগজে ছাপা হয়েছিল? ছাপা হয়নি। আমরা পরে যখন জানতে পারি তখন আমি খবরটা করি, তারপরে সবাই আপনাদের কাগজে করে, তখন সবাই জানতে পারেন। ওই খবর অনেক সময় ধীরে ধীরে বেরোয়, পরে বেরোয়, ওটা অনেক গোপন থাকে। কিছু কিছু কূটনৈতিক জিনিস গোপনে হয়, সেগুলো খোলাখুলির সামনে কিছু হয় না। তো যাই হোক, আমাদের দেশ তো আর ট্রাম্পের দেশ নয়, দুম করে যা ইচ্ছা হলো আমি একটা সোশ্যালে বা এক্স হ্যান্ডেলে লিখে দিলাম, হয়ে গেল, মিটে গেল। সে আমাদের দেশ নয়। আমাদের দেশ অনেক মেপে কথা বলে, বুঝে কথা বলে। আমাদের এই যে এখন 50,000 টন এখন যে চেয়ে পাঠিয়েছে, 5,000 টন তো দেওয়া হয়েছে, বাকি 45 দেবে কি না সে নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। আমার যতদূর মনে হয় যে বিরোধী পক্ষের যে চাপ রয়েছে, সেই চাপের কাছে কিন্তু ভারতবর্ষ এখন আর তেল দিতে পারবে না। একবার দিয়ে দিয়েছে মুখ রক্ষার খাতিরে দিয়ে দিয়েছে, যেটা চুক্তির মধ্যে আছে, কিন্তু বাকিটা এখন আর দেবে না। কারণ চুক্তির শর্ত তো আছে, প্রতি মাসে এত 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 তেল যাবে, মার্চ মাসে এত তেল যাবে। এপ্রিল থেকে হচ্ছে কি আপনাদের আমেরিকার সঙ্গে চুক্তি করা আছে, এপ্রিলে আমেরিকার সঙ্গে কথা বলুন। ভারতবর্ষ ওর মধ্যে যাবে না। ভারতবর্ষ কেন যেছে আমেরিকার সঙ্গে পাগলে ঝগড়া করতে যাবে? আর ট্রাম্প খ্যাপাটে মানুষ, তার সঙ্গে কি দরকার আছে আমার? অন্যের উপকার করতে গিয়ে আমি নিজে পশ্চাৎ দেশে আমি বংশদণ্ড নিয়ে নেবো, এমন কোনো কথা আছে? এখন আপনারা বুঝে নিন, এই যে ভারত বিদ্বেষী যারা আছেন আর যারা স্বৈরাচার মুক্ত সমাজ চান, বাংলাদেশটা চান, এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে গেলে কত স্বৈরাচারীকে আপনাদের এখন দূর করতে হবে, সেগুলো